হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে এসেছি তা হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 5th সেমিস্টার বেঙ্গলি ডিএসসি 1 কিছু প্রশ্ন। তো শুরু করছি। শঙ্কু বা প্রফেসর শঙ্কু সম্পর্কে সংক্ষেপে লেখো। প্রফেসর শঙ্কুর জন্ম তারিখ 16ই জুন বলে উল্লেখ করা হয়েছে। তার পিতা ত্রিপুরেশ্বর শঙ্কু গিরিডির একজন খ্যাতনামা আয়ুর্বেদিক চিকিৎসক ছিলেন। তিনি গরিব মানুষদের বিনা পয়সায় চিকিৎসা করতেন। শঙ্কু ছিলেন অবিবাহিত। তার কোনো রকম কোনো আত্মীয়ের কথা জানা যায় না, যদিও ভূত গল্পে প্রফেসর শঙ্কুর অতিবৃদ্ধ প্রপিতামহ বটুকেশ্বর শঙ্কুর কথা জানা যায়। এছাড়াও আর এক খুড়তুতো ভাইয়ের উল্লেখ আছে, যিনি বেরিলি থাকেন এবং তার উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি। এর বেশি আর কিছু জানা যায় না। ছাত্র হিসেবে শঙ্কু ছিলেন অসাধারণ। তিনি সর্বদাই প্রথম হতেন। তিনি গিরিডি স্কুল থেকে মাত্র 12 বছর বয়সে ম্যাট্রিক পাশ করেন। কলকাতার কলেজ থেকে 14 বছর বয়সে আইএসসি এবং 16 বছর বয়সে ফিজিক্স ও কেমিস্ট্রিতে ডবল অনার্স সহ বিএসসি পাশ করেন। মাত্র 20 বছর বয়সে তিনি কলকাতা স্কটিশ চার্চ কলেজে অধ্যাপনা শুরু করেন। বিজ্ঞানী হিসেবে তিনি সুইডিশ একাডেমি অফ সায়েন্স থেকে বিশেষ সম্মান পান। এছাড়াও 5টি মহাদেশের বিজ্ঞানীরা আবিষ্কারক হিসাবে তাকে স্থান দিয়েছেন, টমাস আলভা এডিসনের পরই। কর্মসূত্রে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, স্পেন, মিশর, নরওয়ে, সুইডেন, তিব্বতে অভিযান চালিয়েছিলেন। সাহারা মরুভূমি, আফ্রিকার বনভূমি, সমুদ্রের তলদেশ, কয়েকটি অজানা দ্বীপে, এমনকি মঙ্গল গ্রহেও। প্রফেসর শঙ্কু তীক্ষ্ণ বুদ্ধি, নির্লোভ ও সৎ, কিছুটা আত্মভোলা প্রকৃতির মানুষ। তার চরিত্রে বিশেষভাবে লক্ষণীয় এক ঋষিসুলভ স্থৈর্য ও সংযম। তিনি স্বদেশপ্রেমিক, বেদ, উপনিষদ, আয়ুর্বেদ শাস্ত্রের প্রতি তার শ্রদ্ধা গভীর। তিনি জ্যোতিষে বিশ্বাস না করলেও ভূত প্রেত ও তন্ত্রমন্ত্রে বিশ্বাস করেন। 1961 সালে সত্যজিৎ রায় এই চরিত্রটি সৃষ্টি করেন। প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু প্রফেসর শঙ্কু নামেই বিশেষভাবে পরিচিত। তিনি পদার্থবিজ্ঞানী হলেও বিজ্ঞানের সকল শাখাতেই তার বিচরণ আছে। তিনি 69টি ভাষা জানেন, হায়ারোগ্লিফিক পড়তে পারেন। হরপ্পা ও মহেঞ্জোদারো লিপি উনিই প্রথম পাঠোদ্ধার করেন। তার বিশ্বের সকল দেশের ভৌগোলিক অবস্থান, ধর্ম, সামাজিক রীতিনীতি সম্বন্ধে সম্যক ধারণা আছে। তো এখানেই আমি প্রফেসর শঙ্কু শেষ করছি। নেক্সট কোশ্চেন আমি নিয়ে আসছি দেবাশিসের চরিত্র সজারুর কাঁটা গল্পে। তো শুরু করি। বিখ্যাত গোয়েন্দা সাহিত্যিক, বাংলা সাহিত্যে চিরভাস্বর ব্যোমকেশ বক্সীর স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি রহস্যঘন গোয়েন্দা উপন্যাস সজারুর কাঁটার অন্যতম প্রধান চরিত্র দেবাশিস। বন্ধুরা, দেবাশিসের চরিত্রটি আমি মুখে বলে দিচ্ছি, আর তোমাদের যদি কারোর দরকার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি পিডিএফ করে পাঠানোর চেষ্টা করব। আলোচ্য উপন্যাসটিতে দেবাশিস এবং তার স্ত্রী দীপার জীবন কথা বিশেষত বিবাহিত জীবন কথা বর্ণনা প্রসঙ্গে কাহিনীর অগ্রগতি হয়েছে। সদা হাস্যময়, উদারচেতা, দরদি দেবাশিস নিজের অজান্তে আততায়ী নিশানা হয়েও ভাগ্যজোরে প্রাণ ফিরে পেয়েছিলেন। বন্ধুবৎসল, আত্মীয় পরিজনহীন দেবাশিসের স্বপ্ন দেখা, স্বপ্নভঙ্গ হওয়া এবং ধৈর্যশীল মানসিকতার জোরে কিভাবে স্বপ্ন পুনরায় পূরণ হয়েছিল তার বর্ণনা আছে বর্তমান উপন্যাসে। দেবাশিসের বাড়ি দক্ষিণ কলকাতার ইমপ্রুভমেন্ট ট্রাস্টের নতুন রাস্তার ওপর। পাঁচিল দিয়ে ঘেরা বাড়িটায় দেবাশিস ভৃত্য নকুলকে নিয়ে বাস করত। তার আত্মীয় পরিজন বলতে কেউ ছিল না, যা তাদের উপাধি ভট্ট, শাণ্ডিল্য গোত্রের ব্রাহ্মণ বংশ। তার পিতা সুভাষিসবাবু একটি প্রসাধন সামগ্রীর ফ্যাক্টরি করেছিলেন। দেবাশিস সেই সময় পড়াশোনা করতে দিল্লি গিয়েছিলেন। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাশ করে সে কলকাতায় চলে আসে। পিতার মৃত্যুর পর থেকে পারিবারিক ব্যবসা বাণিজ্য সে দেখাশোনা করতে থাকে। সম্ভ্রান্ত, শিক্ষিত, নম্র, ভদ্র স্বভাবের ছেলে দেবাশিস। ফ্যাক্টরি আর বাড়ি নিয়ে তার সময় কাটত। সকালবেলা ফ্যাক্টরি যায়, বিকেল 5টার সময় ফিরে নকুলের হাতে তৈরি লুচি, আলুর দম, সন্দেশ খেয়ে বিজ্ঞানের বই ও সাময়িক
পত্র পড়ে সময় কাটাতো। একদিন তার বাবার বন্ধু এবং পার্শ্বস্য প্রতিবেশী নৃপতি লাহা তার জন্য একটি সম্বন্ধ নিয়ে আসে। নৃপতিবাবুর সঙ্গে মেয়ে দেখে তার দেখে এসে তার মন খুশিতে ভরে ওঠে। রূপ লাবণ্য পরিপূর্ণ 17 বছরের নবযৌবনা দীপাকে মনে মনে ভালোবেসে ফেলেছিল সে। উভয় পক্ষের সম্মতির পর বিবাহ হয়ে যায় দুজনের। এরপরই দেবাশিসের জীবনে শুরু হয় এক নতুন অধ্যায়। বিয়ের পর দেবাশিস দীপার প্রথম মিলনের রাত্রি দেবাশিসের কাছে হয়ে ওঠে বিভীষিকাময়। সুখ স্বপ্নে বিভোর দেবাশিসকে নববধূ দীপা বলে ওঠে সে অন্য একজনকে ভালোবাসে। বাড়ি থেকে তাকে অমতে বিয়ে দিয়েছে, তাই দেবাশিসকে আপন করে নেওয়া তার পক্ষে সম্ভব নয়। এ যেন বিনা মেঘে বজ্রপাত। দেবাশিসের স্বপ্ন চূর্ণ হতে শুরু করে। অন্য কেউ হলে হয়তো বিষয়টি নিয়ে তৎক্ষণাৎ জলঘোলা শুরু হতো, কিন্তু এখানে দেবাশিস যথেষ্ট ধৈর্য এবং বিচক্ষণতার পরিচয় দেয়। ঠান্ডা মাথায় সে দীপাকে অন্যত্র রাত্রি যাপনের কথা বলে নিজে অন্য কক্ষে চলে যায়। এই সময় তার অবস্থার বর্ণনা দিয়েছেন লেখক। মাথাটা গরম হয়ে উঠেছে, সে কক্ষ সংলগ্ন বাথরুমে গিয়ে কল খুলে মাথাটা কলের তলায় রাখলো। তারপর ভিজে মাথায় ফিরে এসে আলো নিভিয়ে বিছানার সুজনির ওপরই শুয়ে পড়ল। রেলগাড়ি প্রচণ্ড বেগে ছুটতে ছুটতে হঠাৎ যখন লাইনের বাইরে লাফিয়ে পড়ে তখন কাউকে নোটিশ দেয় না। দেবাশিসের জীবনে তেমনি আজ এই মহা দুর্যোগ এসেছে অপ্রত্যাশিতভাবে। 2 মিনিট আগেও এই দুর্যোগের কোনো আভাস সে পায়নি। ধীর স্থির শান্ত প্রকৃতির দেবাশিস বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা করতে লাগলো। তার স্ত্রী অন্য কাউকে ভালোবাসে, তাকে আপন করে নিতে পারবে না এ কথা জানার পর উদারচেতা দেবাশিস বিবাহ বিচ্ছেদের মাধ্যমে দীপাকে মুক্তিদানের প্রস্তাব দেয়। কিন্তু সামাজিক অপবাদ এবং পারিবারিক সম্মানের কথা চিন্তা করে দীপা তা মেনে না নিয়ে দেবাশিসের বাড়ি থাকবে বলেই তাকে অনুরোধ জানায়। অগত্যা দেবাশিস তা মেনে নেয় এবং ঠিক হয় বাইরের লোক এমনকি নকুলের সামনেও তারা স্বামী স্ত্রীর অভিনয় চালিয়ে যাবে। এ সময় দীপার সম্পর্কে তার অনুভূতি ছিল এরা বড় স্বার্থপর, নিজেই স্বার্থই বোঝে আর কারোর কথা ভাবে না। এইভাবেই দিন চলছিল, কিন্তু বিবাহ পরবর্তী জীবনে আনন্দ জিনিসটি দেবাশিসের জীবন থেকে হারিয়ে যায়। অফিস, বাড়ির, নৃপতিবাবুর বাড়ির আড্ডা কেমন যেন যন্ত্রের মতো চলতে থাকে। তারই মধ্যে অবশ্য সুন্দরী স্ত্রীর মুখশ্রী, গৃহস্থালী, টুকটাক কাজকর্ম, উদ্যান প্রীতি, সর্বোপরি বাইরের লোকের সঙ্গে সূক্ষ্ম অভিনয় করা দেখে দীপাকে সে ভালোবাসতে শুরু করেছিল। অসুস্থ অবস্থায় একদিন দীপাকে জানিয়েছিল যে সে কথা, দীপা তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। দেবাশিসের মুখ থেকে এত স্পষ্টভাবে ভালোবাসার কথা শোনার পর দীপার মুখ রাঙা হয়ে উঠেছিল, কারণ ততদিনে একই বাড়িতে থাকতে থাকতে দেবাশিসের প্রতি একটা শ্রদ্ধাবোধ এবং ভালো লাগার পরশ দীপার মনেও তৈরি হয়ে গিয়েছিল। দেবাশিসের প্রতীক্ষা সে ব্যর্থ ছিল না, তার প্রমাণ আমরা পেয়েছি উপন্যাসের শেষ পর্বে দীপার সঙ্গে তার মিলনের মধ্য দিয়ে। জীবনের কঠিন সময় দীপা বুঝতে শিখেছিল কল্পনা আর বাস্তবের মধ্যে অনেকখানি ফারাক। প্রবাল নয়, দেবাশিসই তার আলম্বন। শান্ত, ভদ্র, নীরব প্রেমিক দেবাশিসের জয় এখানেই। কাতরে সে পাথর ফাটে। দেবাশিসের অনন্ত ধৈর্য এবং নীরব প্রেম কথা তার জানান দিয়ে গেল। ফ্যাক্টরির মালিক হিসাবে দেবাশিস যথেষ্ট উদারমান্য এবং দরদি ছিল। সহানুভূতিপ্রবণ মন না থাকলে সে সবার কাছ থেকে এতখানি ভালোবাসা আদায় করতে পারত না। কর্মচারীদের আর্থিক স্বাচ্ছন্দ্যের দিকেও নজর ছিল তার। দীপার সঙ্গে কথোপকথনে সে জানিয়েছিল, ফ্যাক্টরি থেকে বার্ষিক যে লাভ হয় তার থেকে আমি নিজের জন্য 12,000 টাকা রেখে বাকি সব টাকা কর্মীদের মধ্যে মাইনের অনুপাতে ভাগ করে দিই। নির্লোভী মানসিকতার অধিকারী হলেই মানুষ এমনটি করতে পারে। শুধু চরিত্রগত দিক থেকে সৎ হলেই হলো না, কখনো মানুষের বাঁচা মরার সঙ্গে অলৌকিক ঘটনার সম্পর্ক থাকতে হয়। দেবাশিসের ক্ষেত্রেও তেমনটা হয়েছিল। দীপার গুপ্ত প্রণয়ী দেবাশিসের বাল্যবন্ধু প্রবাল নিজের স্বার্থসিদ্ধির জন্য দেবাশিসকে হত্যা করতে উদ্যত হয় এবং রাত্রিবেলা অতর্কিত আক্রমণে পিছন থেকে পিঠের বাঁ দিকে সজারু কাঁটা বিধিয়ে তাকে হত্যার চেষ্টা করে। কিন্তু আর 5 জন মানুষের মতো দেবাশিসের হৃৎপিণ্ড যদি বুকের বাঁদিকে থাকতো তবে আর বেঁচে ওঠার কোনো সম্ভাবনাই থাকতো না। কিন্তু প্রকৃতির খেয়ালে হার্ট ডান দিকে অবস্থিত হওয়ায় সে প্রাণে বেঁচে
বেঁচে যায়। হাসপাতালে মাঝে রাত্রে ঘুম ভাঙার পর দীপার মুখটি দেখতে পেয়ে সে প্রশান্তি লাভ করে। সে বুঝতে পারে নিজের ভালোবাসাকে এতদিনে সে নিজের করে পেয়েছে। অসুখ থেকে সেরে উঠে সকৃতজ্ঞ চিত্তে ব্যোমকেশকে নিমন্ত্রণ করতে এসে তার সত্যিকারের ফুলশয্যার বিষয়টি জানিয়ে ফেলে। আসলে ভালো মানুষদের সঙ্গে সবসময় ভালো কিছুই ঘটে। সাময়িকভাবে তারা বাধার সম্মুখীন হলেও শেষ পর্যন্ত জয় সত্যের হয়, মনুষ্যত্বেরই হয়। দেবাশিসের ক্ষেত্রেও তাই হয়েছে। বাংলা সাহিত্যের ইতিহাসে এরকম নিপাট, ভদ্র, শান্ত চেহারার বিবাহিত প্রেমিক দেবাশিস তাই জীবন্ত থেকে যাবে চিরকাল। তো বন্ধুরা, আমি এখানেই শেষ করছি আজকে আমার ভিডিও। আমার সাথে থাকো, পাশে থাকো নেক্সট ভিডিওর জন্য। তো যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করো। থ্যাংক ইউ।